শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা friends. Hope I am audible. Hoping I am audible. Bratoti, thank you. Yes. আজ কথা বলবো কয়েকটা ভিন্ন ভিন্ন বিষয়ে। কদিন কথা বলতে পারিনি। 22 তারিখে লাস্ট রাত্রে 3টে এপিসোডে বক্তব্য রেখেছিলাম। তারপর 23 থেকে 26-এ বিভিন্ন প্রোগ্রাম ছিল, প্লাস ব্যস্ত ছিলাম একটা কাজে। একটা নতুন বইয়ে হাত দিয়েছি। বইটাতে থাকবে আমার 96, দ্যাট ইজ 1996-এ ন্যাশনাল আর্কাইভস থেকে অন আইএনএ অ্যান্ড নেতাজি স্পিচ আর্কাইভস থেকে সার্টিফাইড কপি তুলে আনা কিছু মেটেরিয়ালসকে পাবলিশ করার চেষ্টা। এই ফাইলসগুলো থেকে আজকে আমার হাতে এসে গেছে ওগুলো প্রায় 25-28 বছর। একবার চেষ্টা করেছিলাম ওগুলোকে, কম্পিউটারে টাইপড হয়েছিল, কিন্তু আমার ডেস্কটপটা পুরো পুড়ে যায়। ন্যাচারালি আই গট ফ্রাস্ট্রেটেড, সময় করে উঠতে পারিনি। আবার সেকেন্ড টাইম এগুলো টাইপ করে এগোচ্ছি। So archival file, archives materials means you think of this was the collection by the British intelligence in 1945 from Southeast Asia. এখানে যেগুলো দেব সেগুলো হচ্ছে ব্রিটিশ ইন্টেলিজেন্স সে সময় সাউথ ইস্ট এশিয়াতে ইন্ডিয়ান ডায়াসপোরা যে বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে, সেই বিভিন্ন গ্রুপসের বিভিন্ন ব্যক্তিত্বের উপরে তাদের নোটস, ডকুমেন্টস, এবং কীভাবে সুভাষচন্দ্র এসে এসে বিভিন্ন গ্রুপসকে একটা কোঅর্ডিনেশনে আনলেন, তার কিছু ডকুমেন্টস। আর সেই সঙ্গে সুভাষচন্দ্র, নেতাজি সুভাষ বার্মা ওয়ার ফ্রন্টে এবং রেডিও স্টেশন থেকে, রেঙ্গুন রেডিও স্টেশন থেকে জুলাই ফার্স্ট উইকে আই থিঙ্ক কতগুলো রেডিও স্পিচ দিয়েছিলেন, প্লাস ওয়ার ফ্রন্টে কতগুলো টু দ্য ব্যাটালিয়ান স্পিচ দিয়েছিলেন, তার ডকুমেন্টসগুলো। এইগুলো কম্পাইল করে বই আকারে বের করে দেবো, আশা করছি কয়েক মাসের মধ্যেই পারবো। আর বেশি ইন্টারেস্ট পেলাম কারণ এখন বার্মা ফ্রন্ট, আরাকান ফ্রন্ট, এই বার্মা আরাকান ফ্রন্ট থেকে তার স্পিচগুলো ছিল এই গ্রুপে। এবং তখন যিনি স্পিচগুলো দিয়েছিলেন সে সময় যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে সেইখান থেকে দাঁড়িয়ে তখনকার ভারতীয় পরিস্থিতির ব্যাখ্যা, তখন ওয়ার্ল্ডের দুটো ফ্রন্ট, ইউরোপ ফ্রন্ট, এশিয়া ফ্রন্টের যুদ্ধক্ষেত্রের ব্যাখ্যা, এবং গ্লোবাল বিগ পাওয়ার্সগুলোর কীভাবে ইকুয়েশন চেঞ্জ হচ্ছে এবং আরও হবে, সেইগুলো তখন তিনি বলেছিলেন। এগুলো আমি আবার মনে করি, আবার যেখানে বিশ্ব পরিস্থিতি পাল্টাতে চলেছে, বিশেষ করে সাউথ এশিয়ার পরিস্থিতি পাল্টাতে চলছে, যখন আমরা সামনের দিনগুলোতে জিওগ্রাফিক্যাল চেঞ্জেস দেখব, সেই প্রেক্ষাপটে দিকে তাকিয়ে আমার মনে হয় ওই স্পিচগুলো থেকে এমন কিছু কথা পাবেন যাতে আমাদের তার সেই সময়কার কিছু ফোরকাস্ট এবং কিছু বিশ্লেষণ, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিশ্লেষণ কত সুন্দর, কত আজও প্রয়োজনীয়, এইটা দেখবেন। আমি এবার আসি আজকের কথাতে। আজকের কিছু কথা। আই হোপ আই এম অডিবল। কোথায় রাখলাম এটা? Am I audible? Am I audible? Am I audible?
Am I audible? Yes, I am audible possibly. Am I audible? Yes. Akashdeep, I am watching. Yes, I am. আচ্ছা, আই এম অডিবল। এইবার আসছি আমি। আমি কয়েকটা বিষয়ে চলে যাব। আকাশদীপ, গুড ইভিনিং স্যার। 144 বছর পরে মহাকুম্ভ গত 24 ঘন্টায় মৌনী অমাবস্যায় প্রায় 10 কোটি লোক স্নান করেছে। কি ভয়ঙ্কর ক্রাউড, ভয়ঙ্কর ক্রাউড। পৃথিবীতে কখনো কোথাও এটা হয়েছে কিনা কয়েকশো বছর আমি জানি না। এই ক্রাউড, একটা দিনে এই ক্রাউড। এবং এখনো পর্যন্ত যা কাউন্টিং, এই ট্র্যাজেডিতে প্রায় 30 জনের ডেড বডি অলরেডি আইডেন্টিফাইড। 27 জনের বডি আইডেন্টিফাইড, 3 জনের ডেড বডি এখন আইডেন্টিফাইড নয়, প্লাস 90 জন উন্ডেড পার্সন রিকভার্ড, বিং ট্রিটেড ইন দ্য হসপিটাল। খুব বড় ট্র্যাজেডি। সবার আত্মার শান্তি কামনা করি। এবার এস্টিমেটেড যে এই 45 ডেজ মহাকুম্ভে প্রায় 40 থেকে 45 কোটি লোক স্নান করবে। আর এই মৌনী অমাবস্যার দিনেই প্রায় 10 কোটি লোকের মতো স্নান সম্পন্ন করেছে। আমি একটা জিনিস বলি, ইট ইজ গুড টু বি রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল, বাট এই রকম ভয়ঙ্কর ক্রাউডের মধ্যে রিস্ক নেওয়াটা একটু সাবধান হওয়া উচিত। আর আমি স্যাবোটেজ এক্সক্লুড করছি না, আই এম নট রুলিং আউট স্যাবোটেজ। কারণ তারা ধীর স্থিরভাবে এগোচ্ছিল, হঠাৎ এই হুল্লোড়টা কেন? হঠাৎ নাকি ব্যারিকেড ভেঙে কিছু লোক স্নান করতে এগিয়ে যায়। কোনো গুজব রটনা অসম্ভব কিছু নয়, বা পেছন থেকে কেউ এই ব্যারিকেড ভাঙার ট্রিগারটা করে দিল কিনা। তার কারণ অলরেডি এই লাস্ট কয়েক সপ্তাহে হ্যাঁ, কিছু মুসলিম হিন্দুর বেশে, হিন্দুর নাম নিয়ে এখানে সাধুদের খুন করতে ঢুকেছিল, ধরা পড়ে গেছে। কিছু স্যাবোটেজ করা, গুঞ্জন তৈরি করা, তারা ধরা পড়েছে। অল দোজ অ্যাটেম্পটস অফ স্যাবোটেজ অ্যান্ড কমিশন অফ ক্রাইমস অল বিন ফ্রাস্ট্রেটেড বাই দ্য ইউপি পুলিশ। কিন্তু এবারের এইটা এইভাবে হয়ে গেল, এটা খুব ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির জন্যে শিকু, মার্কু, কঙ্গুরা দেখছি খুব উৎসাহিত, উত্তেজিত। তারা যেন প্রাণ ফিরে পেয়েছে, কারণ মোদিকে, যোগীকে আক্রমণ করার একটা সুযোগ পেয়ে গেছে। এই সুযোগটা যখন তারা পেয়েছে এবং চিৎকার করছে, তখন তার রিয়াকশনটাও কিন্তু হচ্ছে, রিয়াকশনটাও হচ্ছে। তারা দেখাচ্ছে যে এইখানেই 1954 সালে নেহেরু এই স্নান করার, লোক দেখানো স্নান করা ভিআইপির করিডোরে, সেই সময় তাকে দেখতে এবং স্নান করতে গিয়ে, কারণ সমস্ত পুলিশ তার কাছেই ছিল, নন অ্যারেঞ্জড, আনডিসিপ্লিন কুম্ভ, সে সময় যত লোক মারা গেছিল, ইন ডিফারেন্ট এস্টিমেটস 350 থেকে 1000, ইন ডিফারেন্ট জার্নালস। কেউ লোয়েস্ট হচ্ছে 350, কেউ কেউ বলছে 1000 লোক মারা গেছিল। এই যে এরা বলছে নাকি, আবার শিকুবাকু কঙ্গুদের কেউ কেউ অভিযোগ করছে যোগীজি নাকি অন্য কোনো নেতাকে ঘেঁষতে দেয়নি, মানে এখানে ঢুকতে দেয়নি। তাই যদি হয়তো ভালোই করেছে, অন্যায়টা কোথায়? কারণ তারা এলে তো পুলিশ সেখানে থাকতো, তাহলে ক্রাউড ম্যানেজমেন্টে অসুবিধে হতো। ভিআইপি কালচার এলে তো আরও মিসম্যানেজমেন্ট হতো। ঠিকই কাউকে ঘেঁচতে দেয়নি। অথচ আমরা দেখেছি অনেক বিগ পলিটিশিয়ানসরা, উঁচু
একদম কেন্দ্রীয় নেতারা, তারা কিন্তু স্নান করে গেছে, তারা কিন্তু ফটোশ্যুট করতে আসেনি, তারা খুব নন ইম্পর্টেন্ট মুহূর্তগুলোতে তারা স্নান করে চলে গেছে, জানে ইম্পর্টেন্ট মুহূর্তে এলে ক্রাউডের মধ্যে পড়লে ক্রাউড ম্যানেজমেন্টে পুলিশের অসুবিধে হবে। তারা লেস ইম্পর্টেন্ট মুহূর্তে তারা স্নান করে বেরিয়ে গেছে, তারা ফটোশ্যুট করতে আসেনি। এইবার এই যে চিৎকারটা শুরু করেছে ওরা, এতে ওদের কীর্তিকলাপ 47-এর পর থেকে কিভাবে অল কুম্ভজ হ্যাভ বিন মিসম্যানেজড, কত কোন মেলাতে কত লোক মরেছে তাদের মিসম্যানেজমেন্টের জন্য, এগুলো আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। এবার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলি, ভারতবর্ষের যুগ যুগ থেকে এই যে রিলিজিয়াস ফাংশনস, এই যে টেম্পলসের একটা অর্থনৈতিক দিক আছে, এটাকে আপনি টেম্পল ইকোনমি বলতে পারেন। আমাদের আদিকাল থেকে চিন্তা করুন, এই একটা রিলিজিয়াস ফাংশনের মধ্যেই কতখানি ইকোনমি গ্রো করে, কত মানি ট্রান্সফার হয়, কত অ্যাক্টিভিটিস হয়, কত কেনাবেচা চলে। ইকোনমি ঊর্ধ্বমুখী হয়, কেনাবেচা হয়, অনেক প্রোডাকশন করতে হয়। আর টেম্পল, তখনকার দিনে টেম্পলসের যে ব্যাংক, টেম্পলসের ব্যাংকটাই ছিল ওই এরিয়ার লোকাল ব্যাংক। সেখানে যে টাকাগুলো দেবত্ব সম্পত্তি হয়ে থাকতো, সেগুলোই ক্রাইসিসের সময় জনগণের কাজে লাগতো। অথবা এই যে গ্রামের বিভিন্ন দুস্থ লোক, কোন মেয়ের বিয়ে হচ্ছে না, তার টাকা সাপ্লাই এইখান থেকেই হতো। এইটা সোশ্যাল ওয়ার্কে লাগতো, এটা গ্রামীণ ব্যাংকের মতো কাজ করত। এবং রাজার যে ট্রেজারিটা, সেখানে রাজাও এরকম বড় বড় টেম্পল করে রাখতো, সেই টেম্পলে যে টাকা জমা হতো, অর্থ সোনা জমা হতো, এটা ন্যাশনাল ক্রাইসিসের সময় এগুলো কাজে লাগতো। সেই সময় ইকোনমি আজকের যেমন ব্যাংকিং সিস্টেম, সে সময় ব্যাংকিং সিস্টেমটা ছিল টেম্পল কেন্দ্রিক। টেম্পল কেন্দ্রিক, তার কিছু কিছু আজও কিন্তু রয়ে গেছে। আজও ভারতবর্ষের বিভিন্ন টেম্পলসের বড় বড় ট্রেজারি আছে, দুর্ভাগ্য সেই ট্রেজারিতে সরকার হাত দিয়ে সেইখান থেকে টাকা তুলে নেয় এবং সেখানে ট্যাক্স বসায়, হিন্দুর প্রপার্টিটা তুলে নিয়ে গিয়ে অহিন্দুদের কাজে লাগায়। এবার আসছি আমি এই টেম্পল ইকোনমি। যোগীজি এই মহাকুম্ভের মধ্যে এই কুম্ভকে কেন্দ্র করতে করে একটা ইউপির ইকোনমিকে বুস্ট আপ করার চেষ্টা করেছেন। এবার আসছি আমি একটা একটা ঘটনার বিশ্লেষণে আসছি। সেটা হচ্ছে ঠিক 22 তারিখের আগে বিভিন্ন ইংলিশ মিডিয়াতে, বোধহয় কিছু বাংলা মিডিয়াতেও দেখবেন একটা খবর খুব লম্ফঝম্প করে প্রকাশ করা হয়েছে যে একটা চাইনিজ নাকি রিপোর্ট আছে কোন নিউজ পেপারে, সেইটা হচ্ছে এই নিউজ যতটুকু আমার ধারণ, আমার 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 কাছে খবর, কারণ সেটা হচ্ছে ওই একদম 1945-এর চাইনিজ একটা নিউজ। সেখানে বলা হয়েছিল সিদেইর প্লেনকে নাকি চাইনিজরা গান ডাউন করে সাউথ চায়না সিয়ে ফেলে দিয়েছে। সে থেকে নাকি কনক্লুশন হচ্ছে যে এই খবরটা খুব ব্রেক থ্রু নিউজ, এবং এটা দিয়ে প্রমাণিত হয় এই যে গভর্নমেন্ট বলছে, ভারত সরকার বলছে, কংগ্রেস সরকার বলে আসছে দীর্ঘদিন যে প্লেনে নেতাজির সঙ্গে সিদেই ছিল, দুজনেই মারা গেছিল, সঙ্গে পাইলট কো পাইলট, এই তো। অথচ দেখো এখানে বলছে চাইনিজ রিপোর্ট সিদেই, এইখানে চীনারা তাকে, তার প্লেনকে গুলি করে মেরে দক্ষিণ চীন সাগরে ফেলে দিয়েছিল। এই নিয়ে দেখুন, নেতাজির প্লেনটা ক্র্যাশ করেনি, নেতাজি মারা যাননি, এগুলো থাউজেন্ডস ফাইলস দিয়ে প্রমাণ করা যায়, অসংখ্য ফাইলস দিয়ে প্রমাণ করা যায়। কিন্তু এই তথ্যটা কতটা স্ট্রং, এবং যখন দিল্লি থেকে আমার কাছে এই রিপোর্টটা পাঠানো হলো, আমি একটাই প্রশ্ন করেছিলাম, এই রিপোর্টটা কোর্টে দাঁড়াবে তো? ক্যান ইট স্ট্যান্ড স্ক্রুটিনি অফ দ্য কোর্ট আর্গুমেন্ট? তোমরা জানলে কি করে সিদেইর এটা প্লেন ছিল? জানলে কি করে এই প্লেনের মধ্যে সিদেইর ডেড বডি ছিল?
তোমরা কি প্লেনটা ওই দক্ষিণ চীন সাগর থেকে তুলে নিয়ে এসেছিলে, নিয়ে ডেড বডি আইডেন্টিফাই করেছিলে? হ্যাঁ কি না? আজও পর্যন্ত কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। তারপরেই আমি লাস্ট উইকে যখন বাধ্য হলাম একটা ইংরেজিতে একটা আমার একটা 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 টক দেওয়া, সেটা আমি ইউটিউব ফেসবুকেই দিয়েছি। তাতে দেখবেন আমি, জাস্টিস মুখার্জি আমাকে একদম 2005-এই ফাইনাল আর্গুমেন্টে প্রশ্ন করেছিলেন, ডক্টর পাল, আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর আর্গুমেন্টস দ্যাট নেতাজির প্লেন ডিড নট ক্র্যাশ, নেতাজি ডিড নট ডাই। তারপর অনেকগুলো প্রশ্ন করেছিলেন, যেমন একটা প্রশ্ন, বাট হাউ হি ডিসঅ্যাপিয়ার ফ্রম দিস সিন। আর একটা প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফেট অফ জেনারেল সিদেই। তখন আমি একদম কমিশনে থাকা 5টা অ্যানেক্স ডকুমেন্ট শুড বি অ্যানেক্স পার্ট অফ দ্য কমিশন, ইট ক্যানট বি কাম ফ্রম আউটসাইড। ওই বাইরের গল্প এনে বলা যাবে না, তোমাকে একদম ডকুমেন্টস অফ দি কমিশন, যে কমিশন ডকেটেড হয়েছে লিগ্যালি ইন দ্য কমিশন, সেইখান থেকে 5টা ফাইল বের করে দেখিয়ে দিলাম। দেখুন, এইগুলোই ভারত সরকার বলছে, বা বিভিন্ন উইটনেস বলছে, বা জাপানের বিভিন্ন এজেন্সি বলছে যে সিদেই মারা গেছে। তাদের স্টেটমেন্টের, বড় বড় স্টেটমেন্টের বিগিনিংও বলছে মারা গেছে, এন্ডেও বলছে মারা গেছে, ঠিক আছে। বাট বডি অফ দ্য স্টেটমেন্ট কি বলছে? বডি অফ দি স্টেটমেন্টে দেখাচ্ছি আপনাকে স্যার। কেউ কখনো সিদেই ডেড বডি দেখেনি, কেউ কখনো সিদেই উন্ডেড তার ট্রিটমেন্ট করেনি, কেউ সিদেইকে ক্রিমেটও করেনি, তার কোনো এভিডেন্স নেই, বা বাড়ি করেছে তার কোনো এভিডেন্স নেই। তাহলে উন্ডেড বডি বা ডেড বডি, ক্রিমেশন আর বারিয়েলের কোনো ডিরেক্ট কোনো উইটনেস নেই, এভরিথিং ইজ হিয়ারসে। ফার্স্ট বলেছিলাম, তাইওয়ান থেকে আমরা যে আর্কাইভাল ডকুমেন্ট পেয়েছি, তাতে বারিয়েল ঘাটের ওই সময় 17ই আগস্ট থেকে 27শে আগস্ট পর্যন্ত, এই পিরিয়ডে 1945, যত বারেড পার্সন অর ক্রিমেটেড পার্সনসের লিস্ট আছে কয়েকশো, সেখানে কোথাও সুভাষচন্দ্র বা চন্দ্র বোস বা নেতাজি সুভাষ, জেনারেল সিদেই, পাইলট বা কো পাইলট কারুর নাম নেই, কারুর নাম নেই। দিস প্রুভস দ্যাট neither General Sidei nor Subhash Netaji nor the pilot or co-pilot, as told by the government of India for last so many decades, none died. এবার আমি আসছি 23 তারিখে কতগুলো প্রোগ্রামে যেতে হয়েছিল। তো 23 তারিখের প্রোগ্রামে যেটা হচ্ছে, আমার একটা জিনিস খুব দুঃখ হয়, প্রোগ্রামগুলো নেতাজির জীবনের একদম জীবনের অনেকগুলো গুণের মধ্যে ডিসিপ্লিন। উনি একটা কথা বলছেন, even if it is the army, militarized army, weaponized army, that needs discipline. Even if your volunteers, civil volunteers, that needs a discipline. Even you want to have a civil movement, even that civilians must be disciplined. Language টা হচ্ছে তার, even you want to have a civilian movement, you must have a army of disciplined civilians, army of disciplined volunteers, army of disciplined volunteers. আমি কোথাও ডিসিপ্লিনটা দেখলাম না, এটা খুব দুঃখ, সেই জন্য আমি খুব বিরক্ত হয়ে এ কথাগুলো বলেছি। এবার আমি আসছি হ্যাঁ, এবার আমি আসছি একটা জায়গাতে, একটি ফাংশনে, আমাদের একটি ফাংশনে একজন সাধুকে গেস্ট করা হয়েছিল, খুব বড় মাপের সাধু। তার কি ইচ্ছে হলো, আমাদের একজনের কাছ থেকে আমার বিবাহ গল্পকথা বইটার কিছু পেজ তিনি চেয়ে পাঠালেন পড়ার জন্য। তো যথারীতি সেই পেজগুলো তার কাছে গেল। আমি বলে পাঠালাম, দেখো পাঠিয়ে দাও ডকুমেন্টসগুলো।
তবে আমার মনে হয় এই এক রাত্রে কি দুরাত্রে আমার ওই বইয়ের তথ্যগুলোকে বিশ্লেষণ করে কিছু বক্তব্য রাখাটা অত সহজ নয়। বরং মিটিংয়ে তো আমি 1 ঘন্টা আগেই পৌঁছে যাব। উনি যদি চান, হি ক্যান টক টু মি, আই ক্যান গিভ হিম দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ দ্য ডকুমেন্টস। তো দেখলাম তার সেই আগ্রহ নেই, এবং তিনি এইটা নিয়ে কোনো একটা কথা বললেন না। আমি এখনো পর্যন্ত বলি, সত্যকে বলবার মতো, সত্যকে বুঝবার মতো একটা ইন্টেলেকচুয়াল লেভেল দরকার হয়, একটা টেনাসিটি দরকার হয়, আর একটা সেটা এক্সপ্রেস করা একটা কারেজ দরকার হয়। এবার আসছি আমি, এবার হ্যাঁ, তারপর কতগুলো ফাংশনে যেতে হয়েছে। কোথাও গিয়েছি নেতাজি মূর্তি উদ্বোধন করতে, কোথাও ফ্ল্যাগ তুলতে। একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। প্রাইমারি স্কুলে গিয়ে আমার চোখ পড়লো ওদের লাইব্রেরির দিকে। লাইব্রেরির দিকে চোখ পড়তে দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকার প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের জন্য বিনে পয়সায় খাতা পাঠিয়ে দেয়। তো খাতাগুলোর ছবি আমি তুললাম, একদম কভার পেজের ছবি। সেগুলো আপনাদের দিয়েছি, দেখেছেন বোধহয়, ফেসবুকে দিয়েছি আমি। একদম কভার পেজেই, ফ্রন্ট এবং ব্যাকে কভার পেজেই মমতাময়ী, মুখ্যমন্ত্রী মমতাময়ীর ছবি 4টে আছে, 4খানা। কোনো মহাপুরুষের ছবি নেই। পশ্চিম বাংলায়, বাংলাদেশে কোনো মহাপুরুষ জন্মায়নি, একটা মহাপুরুষ জন্মায়নি। উনিই, তিনি, উনিই একমাত্র, উনি আরাধ্য দেবী, ওনাকেই সবাই ফলো করবে। উনি মহাবিজ্ঞানী, মহাপণ্ডিত, মহাদার্শনিক, মহাকবি, মহান স্টেটসম্যান। ওনারই ছবি 4টা। কি দুর্ভাগ্য আমাদের দেশের। এবার আমার চোখ পড়লো সেই প্রাইমারি স্কুলের পাশে একটা বিল্ডিংয়ে। বিল্ডিংটা দেখলাম লেখা আছে, যতটুকু লেখা আছে, একটা ইন্ডিয়ান এডুকেশন মিশন, একটা, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কয়েক দশক আগে গোটা ভারতবর্ষের বিভিন্ন রুরাল এরিয়াতে আইডিয়াল স্কুল করার জন্য কোটি কোটি টাকা দিয়েছিল, এবং তাদের যে টিচার্স অ্যাপয়েন্টমেন্ট, সেই টাকা দিয়ে বিল্ডিং তৈরি হয়েছে। এই বিল্ডিং দেখে মনে হলো এটা, এই বিল্ডিংটা 10-15 লাখ টাকায় তৈরি করা যায়, অথচ বিল্ডিংটায় নাকি কোটি টাকা এসছে। বাকি টাকা কোথায় গেছে? এবং টিচার, আমি জিজ্ঞাসা করলাম কোন কোন ক্লাস পড়ানো হয়। পড়ানো হয় একটা স্কুল 6, 7, 8, মানে জুনিয়র হাই স্কুল। প্রাইমারি স্কুলে পড়ানো হয় 1 to 5। আমি বললাম কজন টিচার? না, 2জন। 3টে ক্লাস, 2জন টিচার। আর কোনো টিচার না, অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আর কি, কত করে ছাত্র আছে? না, 10জন করে। এই জুনিয়র হাই স্কুল রানিং। অথচ আমি ভালো করে দেখলাম যে ওই স্কুলটার ডান দিকে মাত্র 3 কিলোমিটার দূরে একটা বিশাল হায়ার সেকেন্ডারি স্কুল, যার স্টুডেন্ট সংখ্যা 2000। বাঁ দিকে একটা হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে 2000। তাহলে এখানে এই স্কুলটা গড়বার, প্ল্যান করার কি প্রয়োজন ছিল? আর একটা তথ্য পেলাম যে এই স্কুলের মাস্টারদের মাইনে হওয়ার কথা, অ্যাজ পার, এই টাকাটা নাকি আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জয়েন্ট প্রজেক্ট। এদের মাইনে হওয়ার কথা 40,000 টাকা, কেন্দ্র দেয় 25,000 টাকা, স্টেট দেয় 15,000 টাকা, টোটাল 40। তাহলে 40 পাওয়ার কথা, কিন্তু ওরা 40 পায় না। কারণ স্টেট 15 দেয় না, কেন্দ্র থেকে 25 চলে আসে প্রতি মাসে। আর সেই 25,000 টাকার 13,000 টাকা চুরি হয়ে যায়। চুরি মানে ওটা স্টেট নিজের কাছে রেখে দেয়, 12 দেয় টিচারদের। তাহলে 13 চলে গেল পকেটে, স্টেট গভর্নমেন্টের পকেটে।
আমার মনে পড়ল সেই ইতিহাসের কথা। আমি যখন এমবিবিএস পাশ করলাম 79-এ, 80 জানুয়ারি থেকে আমি ইন্টার্নশিপ রোটারি হাউস স্টাফ ডাক্তার হয়ে গেছি। তখন তখন আমাদের স্টাইপেন্ড ছিল, আমাদের বেঙ্গলে মেডিকেল কলেজ এনআরএসে এদের আমাদের স্টাইপেন্ড ছিল 300 রুপিজ। আর তখন আমি খোঁজ নিয়েছিলাম, যে খোঁজ করে জেনেছিলাম যে যে গোটা ভারতবর্ষের যত ইন্টার্ন, ডাক্তার ইন্টার্নদের স্যালারিটা দেয়, স্টাইপেন্ডটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের থ্রু দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা পাঠায়। আমাদের সময় টাকাটা আসতো 2000 রুপিজ পার হেড, অর্থাৎ 1700 টাকা করে বামফ্রন্ট চুরি করত, 300 করে দিত। দেখলাম সে ট্র্যাডিশন সমানে চলেছে। এবার আসছি আমি আরেকটা জায়গায়, মিউনিসিপ্যালিটি আমি গেছিলাম একটা ওই দিনের প্রোগ্রামে একটা, ওখানে দেখলাম দুজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, দীর্ঘদিন দুজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল মিউনিসিপ্যালিটি। এই গোটা ভারতবর্ষে অল দ্য মিউনিসিপ্যালিটিতে যত ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট হয়, ওদের মাইনে হচ্ছে 1 লাখ, 1 লাখ পার মেনসেম। এর মধ্যে সেন্টারে দেওয়ার কথা 60,000, স্টেট 40,000। এই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের, এই হচ্ছে জয়েন্ট প্রজেক্ট। দেখলাম এবার কি ট্র্যাজেডি, সেন্টার 6,000 টাকা, 60,000 রুপি পাঠিয়ে দেয়। সেন্টার সেন্ডস রেগুলারলি 60,000 রুপিজ পার হেড পার মেনসেম, বাট স্টেট 40 দেয় না, অর্থাৎ 60,000 রুপিজই পার হেড পায় ডাক্তাররা, স্টেট গভর্নমেন্ট 40 দেয় না। তো তাই নয়, আরেকটা ট্র্যাজেডি দেখলাম, একটা মিউনিসিপ্যালিটিতে দুজন ডাক্তার ছিল, একজন হিন্দু একজন মুসলিম। হিন্দু ডাক্তারের বয়স 65 হওয়ার পরে তাকে বলা হলো আপনি লিখুন, আপনি 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 বিদেয়ী হন, তাকে বিদেয়ী করে দেওয়া হলো। অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার ছিল, দে ক্যান অ্যাপ্লাই টু কন্টিনিউ, তাকে কিন্তু অ্যাপ্লাই করতে দেওয়া হলো না। অন দি কন্ট্রারি, মুসলিম যে ডাক্তার তার 65 হয়ে গেছে, তাকে কিন্তু কন্টিনিউ করতে দেওয়া হলো। ইজ দ্য সিচুয়েশন। এবার আরেকদিন গিয়েছিলাম একটা একটা ছোট প্রি স্কুলে, প্রি প্রাইমারি স্কুল। এক বন্ধু ডেকেছিল, ও আগে আর্মিতে ছিল, তারপর রিটায়ার করে এসে এটা করেছে। এটা এই আমি অবাক হয়ে গেলাম, এটা ইংলিশ গ্রামে, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, প্রি প্রাইমারি, 2 বছর থেকে 8 বছর এখানে পড়ানো হয়। প্রি প্রাইমারি একদম প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম। এবং আমি শুনেছি গ্রামাঞ্চলে একদম ইংলিশ মিডিয়াম নামে গজিয়ে উঠেছে, প্রচুর স্কুল গজিয়ে উঠেছে, প্রি প্রাইমারি, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি সব গজিয়ে উঠেছে, বিভিন্ন স্কুল গজিয়ে উঠেছে ইংলিশ মিডিয়াম। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা দিদিমণি যে তোমরা বাংলা শেখাও না? না, ওই সব ক্লাসের মধ্যে একটা বাংলা ক্লাস আছে, বাংলা বই না, ওই একটা বই আছে, ও আ ক খ, দ্যাটস অল। আমরা কোথায় চলেছি? আমাদের ইংরেজি জানা নিশ্চয়ই প্রয়োজন, আমাদের ইংরেজি জানা নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু এই লেভেলে বাংলা সেখানে একদম তুচ্ছ হয়ে গেল। এতে আমি আবার বলছি, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমি তো দীর্ঘদিন বিভিন্ন কলেজে বিভিন্ন লেভেলে পড়াশুনো করেছি। আমাদেরও কলেজ লাইফে দেখেছি বিভিন্ন ইংলিশ মিডিয়াম থেকে স্কুল থেকে আসতো কিছু ছেলে, কিছু বাংলা মিডিয়াম থেকে আসতো। ইংলিশ মিডিয়ামের ছেলেদের একটা গুণ কি, তারা ভালো, তারা স্মার্ট হয়, তারা ভালো কথা বলতে পারে, ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারে। আই এম এ প্রাইমারি টিচার, আপনাকে প্রণাম স্যার, আপনি যা বলছেন 2%, ইয়েস। আচ্ছা, এই যে অবস্থা, এবার কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি? এবং গ্রামাঞ্চলের প্রাইমারি স্কুলে
মেজরিটি জায়গায় টিচার নেই। আর আজকাল এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে গ্রামাঞ্চলে, বাড়ির বাবা মারাও সরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না। অত্যন্ত গরিব, তার বাপ মা মাঠে ঘাটে কাজ, অন্য লোকের বাড়িতে কাজ করে, যাদের হাজব্যান্ড ওয়াইফের মাসে ইনকাম হয়তো টোটাল সব মিলিয়ে হয়তো কত 5-7 হাজার টাকা, তার মধ্যে 1,000 টাকা ইংলিশ মিডিয়াম স্কুলের ফি, 1 থেকে 1,500 টাকা, এবং যদি স্কুলে রিক্সা ইউজ করে, রিক্সা ভ্যান আছে যেখানে আপ ডাউন করে, সেখানে এক্সট্রা 500 থেকে 800 টাকা। তাহলে মেয়ের পেছনে ছেলে মেয়ের অ্যাভারেজ 2,000 টাকা চলে যাচ্ছে। তা সত্ত্বেও তারা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে। হোয়ার উই আর গোয়িং, আমরা কোথায় চলেছি? এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে মেয়েদের ইংরেজি জ্ঞানটা ভালো হয়, ঠিক আছে মানছি, কিন্তু ম্যাথামেটিক্সে খুব পুয়ার হয়। বিভিন্ন স্পেশাল সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি, যে স্পেশাল যেখানে সাবজেক্ট, যেখানে মেটেরিয়ালস টু বি ডাইজেস্টেড, ভাই যে কোনো বিজ্ঞানের জটিল তত্ত্ব মাতৃভাষাতেই সব থেকে ভালো হৃদয়ঙ্গম হয়। ভাই বিদেশি ভাষা দিয়ে তুমি যতই মহাপণ্ডিত বলো, ইংরেজির অনেকে ঘরে বইগুলো গুছিয়ে রাখে লোককে দেখাতে, কিন্তু ইংরেজির থ্রু দিয়ে সায়েন্সকে কজন বোঝে? তাই যদি হতো পৃথিবীর সব দেশে ইংলিশ মিডিয়ামেই সায়েন্স পড়ানো হতো, সাবজেক্ট পড়ানো হতো। পৃথিবীর মেজরিটি অ্যাডভান্স কান্ট্রিতে মাতৃভাষা, ইভিন আপ টু পোস্ট গ্র্যাজুয়েট, জার্মানি, জাপান থেকে আরম্ভ করে, ইটালি থেকে আরম্ভ করে, ইউরোপের সমস্ত অ্যাডভান্স কান্ট্রি, সব জায়গাতেই মাতৃভাষাতেই আপ টু অ্যাডভান্স স্টেজ পিএইচডি পর্যন্ত সাবজেক্ট পড়ানো হয় বা ডিসকাশন হয় মাদার টাঙে। নিশ্চয়ই ইংরেজি জানবে, কারণ অন্য লোক ইংরেজি ভাষা জানা জানি সায়েন্টিস্টরা কী লিখেছে বা পণ্ডিতেরা কী লিখেছে, দার্শনিকেরা কী লিখেছে, সেটা নিশ্চয়ই ইংরেজিতে পড়ব। কিন্তু আমি পঠন পাঠনের মিডিয়ামটাকে ইংরেজি পুরোপুরি করে দিলাম, এর থেকে দাসসুলভ মনোভাব, একদম দাসসুলভ মনোভাব আর হতে পারে না। এটা অত্যন্ত দাসসুলভ, স্লেভ মেন্টালিটি, দাসসুলভ মনোভাব। এবার আমি আর বেশিক্ষণ কথা বলবো না, এবার একটা জায়গায় এসে আজ থেমে যাব। ও 34 মিনিট হয়ে গেছে। এবার আমি শঙ্কর, থ্যাংক ইউ শঙ্কর, ইউর ওয়াচিং। এই যে আমি আবার বলি, আমার নিজের ক্লাস ইংরেজি মিডিয়াম থেকে আসা লোকেদের সাবজেক্টে, টু দ্য সাবজেক্ট ডেপথে, ওরা সুপারফিশিয়ালি অনেক বকম বকম করে, কিন্তু ডেপথে যেতে আমি খুব কম লোককে দেখেছি। নিশ্চয়ই আমি আবার বলি, আপনি দেখবেন একই সাবজেক্ট আপনি ইংরেজিতে পড়ুন, একটা ইউ উইল গো আপ টু ওয়ান লেভেল, আপনি আবার মাদার টাঙে পড়ুন, ইউ উইল গেট টু এ ডিফারেন্ট ডেপথ। এবার অনেক সময় 2-3টে ভাষাতে পড়তে হয় একটা সাবজেক্টকে, তাতে অনেকগুলো দিগন্ত খোলে। অনেক সময় একই সাবজেক্ট দু তিনটে, যেমন আমি আজকে যখন শঙ্কর এখানে দাঁড়িয়ে আছে ইজ ওয়াচিং, যখন ওই মহামানব আসে, আমি বাংলায় 10 বার 20 বার পড়েছি, তখন যে ডেপথে গিয়েছি, যে হরাইজনগুলো খুলেছিল, যখন শঙ্করকে রিকোয়েস্ট করলাম, ও যখন ইংরেজিতে ট্রান্সফার করলো, ওই মানব আসে, হেল টু দ্য ম্যাগনানিমাস, যখন সেইটাতে তখন ইংরেজিতে পড়লাম, ওরই ট্রান্সলেশন করা, আর মাই ডিফারেন্ট ডাইমেনশনস অন দ্য সাবজেক্ট, অন দ্য স্টেটমেন্টস অফ দি মহাকাল, অন্য দিগন্তগুলো খুললো আমার কাছে। কিন্তু মাদার টাংটা প্রয়োজন আছে। আমি আবার বলছি, বিদেশি ভাষাও প্রয়োজন আছে, টু গেট ইনফরমেশনস অ্যান্ড দেয়ার মেটেরিয়ালস ফ্রম দ্যাট এরিয়া। যেমন আমি বলি একটা জিনিস, একটা উদাহরণ দিই আমি, সত্যেন বোস, অসাধারণ আইকিউ,
তিনি বাংলা ভাষাটা খুব ভালো বুঝতেন, ইংরেজিটা খুব ভালো বুঝতেন, এবং জার্মানি অ্যান্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানতেন। শঙ্কর, তুমি জেনে রাখো, ল অফ রিলেটিভিটি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হলো জার্মান ল্যাঙ্গুয়েজ বাই আইনস্টাইন ইন জার্মান ল্যাঙ্গুয়েজ। ইট ইজ সত্যেন বোস মেঘনাদ সাহা who translated first into English. From there, the Englishmen come to know. First translation of the law of relativity of Einstein in German language was translated into English language by Satyendra Bose and Meghnad Saha, because Satyendra Bose Meghnad Saha knew well the German language. জানা দরকার আছে, কিন্তু এই সত্যেন্দ্র বসু ভারতবর্ষে পশ্চিম বাংলায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অগ্রদূত। কারণ সাধারণ ছেলে মেয়েদের জন্য বাংলা ভাষায় সাবজেক্ট মেটেরিয়ালস বোঝানোর অনেক সহজ। ইংরেজিতে বুঝতে পারলে খুবই ভালো, কিন্তু অনেক সহজ নিজের মাতৃভাষায় বোঝানো। এবার আমি আসছি আজকে ট্রাম্প স্পিচ। Trump, Dr. Shankar, already he has declared emergency in the southern border and sent the army বোধহয় 72 ঘন্টা আগে পাঠিয়ে দিয়েছেন to seal the border এবং to stop all illegal migration। হ্যাঁ অভিজিৎ বাবু, মাতৃভাষায় দখল না থাকলে অন্য ভাষায় গভীরতা আসে না। নিরঞ্জন দত্ত, দেখি, আই এম প্রাইমারি টিচার, আপনাকে প্রণাম। আজ এবার আসছি আমি ট্রাম্প স্পিচ। আর ট্রাম্প স্পিচের আরেকটা বড় ও জোর দিচ্ছে ড্রিল, অর্থাৎ আমেরিকাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পেট্রোলিয়ামের সব থেকে বড় রিচেস্ট ইন লিকুইড গোল্ড। ওরা এতদিন ড্রিল করেনি, নাও দে উইল স্টার্ট ড্রিলিং। Then this country now importer in petroleum production and petroleum. Now if they start drilling, they will export to the world, and ওটা ওয়ার্ল্ডে পেট্রোলিয়ামের দাম ক্রাইসিস অনেক কমবে। এই যে পেট্রোলিয়াম লিকুইড গোল্ড নিয়ে আরব দুনিয়া গোটা পৃথিবীকে চমকায়, এই চমকানো বন্ধ হয়ে যাবে। অনেকগুলো আছে স্পিচের মধ্যে। আর ইউনুসের জানি না কি অবস্থা হচ্ছে, সম্ভবত হিজ সাইকোলজিক্যালি মেন্টালি হি ইজ প্রিপেয়ারিং ফর রেজিগনেশন। এবার আরেকটা খুব মিডিয়াতে খুব দুঃখজনক জিনিস দেখছিলাম, অভয়ার মা বাবাকে যেভাবে কিছু পলিটিক্যাল নেতা যেভাবে অপমানকর কথাগুলো বলছে, খুব এটা বাংলার ভাবা যায় না। এই বাংলায় একসময় রবীন্দ্রনাথ জন্মেছিলেন এবং বেঁচেছিলেন বহুদিন এই বাংলায়। সেই বাংলায়, এই বঙ্কিমচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, স্বামীজির বাংলায় নোংরামিটা কোন স্তরে পৌঁছেছে? ভাষার ব্যবহার নোংরামো। ডক্টর অভয়া আরজিকর লাস্ট আগস্ট 9 তারিখ মধ্যরাতে রেপ অ্যান্ড মার্ডার হয়। এটা পৃথিবীর সবাই জেনে গেছে যে একজন ব্যক্তি এইটা করতে পারে না, বেশ কয়েকজন ব্যক্তি ছিল এবং ইনসাইডার্সরা আছে, এবং তাদের মধ্যে কিছু ডাক্তার আছে। ইনসাইডার্স আর দেয়ার। এটা 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 অত্যন্ত প্রাইমারি ডকুমেন্টসগুলোকে ধ্বংস করা হয়েছে, প্রাইমারি এভিডেন্সগুলো ধ্বংস হয়েছে। প্রাইমারি এভিডেন্সে ধ্বংস করেছে, এবং যারা করেছে এটা তো ক্লিয়ার, এটা তো পৃথিবীর চোখে পরিষ্কার যে কারা কারা এই প্রাইমারি এভিডেন্সগুলোকে ধ্বংস করেছে। এবং বাড়ির লোক, বাবা মা বিচার চাইছে, কারণ শুধু ওই সিভিক ভলেন্টিয়ার একা ক্রিমিনাল নয়। এবং প্রথমের দিকে তারা দুঃখ পেয়েছিল, আমিও দুঃখ পেয়েছিলাম যে কেন কোর্ট থেকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো না, কিন্তু পরে চিন্তা করে দেখেছি, ওই দিনই 12 ঘন্টা পরে জেনেছি না, ডেথ সেন্টেন্স দেয়নি। খুব ওয়াইজ ডিসিশন হয়েছে, ওয়াইজ জাজমেন্ট। তার কারণ একে যদি মেরে ফেলা হয় তাহলে সব লোপাট হয়ে গেল, সব কিছু লোপাট হয়ে গেল, একে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেও এইবার তাহলে একটা চান্স থাকলো
আসল ক্রিমিনালদের ধরার একটা চান্স থাকলো। আমি এইখানে বহুবার লাস্ট কমাসে আমি নাথুরাম গডসের কথাটা বারে বারে উল্লেখ করেছি। আমি মোহনদাস গান্ধী মার্ডার হয়ে গেলেন, খুব কুইক ট্রায়াল হয়ে গেল, নাথুরাম গডসেকে ফাঁসি দেওয়া হলো। অথচ তখনও পর্যন্ত কোর্ট প্রসিডিংস কিন্তু শেষ হয়নি, কোর্ট প্রসিডিংস শেষ হয়নি। এই প্রশ্নগুলোর, গান্ধী মার্ডার কেস প্রসিডিংস শেষ হয়নি, প্রসিডিংস শেষ হওয়ার আগেই নাথুরাম গডসেকে ফাঁসি দেওয়া হলো। তাড়াহুড়ো কেন করেছিল ওরা? অথচ এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিল না। যে নাথুরাম গডসে তার টিম যখন কয়েক সপ্তাহ আগে পুনে থেকে বেরিয়ে আসছে, দ্যাট ইজ নোন টু পুলিশ, নোন টু ডেপুটি প্রাইম মিনিস্টার, দিদেন ডেপুটি প্রাইম মিনিস্টার অফ মহারাষ্ট্র, তখন সিএম কে পিএম বলা হতো, দ্যাট ইজ দেশাইজি। দেশাইজি রিপোর্ট করেছেন। এবং যখন বোম্বেতে তখন ওরা পাস করছে টুয়ার্ডস দিল্লি, দ্যাট ইজ রিপোর্টেড। রিপোর্টেড এই রিপোর্ট হওয়া সত্ত্বেও কোনো প্রিকশন নেওয়া হয়নি। এবং নাথুরাম গড এবং গান্ধী ছিলেন কোথায়? বিড়লা বাড়িতে, দিল্লিতে। সেখানে মৃত্যুর এক সপ্তাহ আগে বোমা ফেটেছে। এই বোমা ফাটার পরেও কিন্তু পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি বিড়লা বাড়িতে। এবং নাথুরাম গডসের পিস্তল থেকে যে কটা গুলি বেরিয়েছে তার থেকে বেশি সংখ্যায় গুলি পাওয়া গেছে ইন দ্য বডি অফ দ্য মোহনদাস গান্ধী। কি করে সম্ভব? এতগুলো প্রশ্নের কোনো জবাব নেই। বিচার হয়ে গেল তাড়াহুড়ো করে, ফাঁসিও হয়ে গেল। কারণ এই ফাঁসি কেন তাড়াতাড়ি হয়ে গেল? ফাঁসি তো জেলে কিছু রেখে দেওয়া যেত না। কারণ ফাঁসি না দিলে মুখ কখনো যদি সত্যিটা বেরিয়ে যায়, আসল কি খেলা আছে, নাথুরাম গডসেকে সামনে রেখে কি খেলা হয়েছে। আমি বহুবার বলি, ডক্টর শঙ্কর, আমি বহুবার বলি একটা কথা, মোহনদাস করমচাঁদ গান্ধী ওয়াজ অ্যালাউড টু বি মার্ডার্ড। কারণ তার মার্ডার হওয়ার দরকার ছিল কিছু ক্ষমতাশালীর তাদের ক্ষমতা ভোগের জন্য, আনইন্টারাপ্টেড। কারণ গান্ধীকে ব্যবহার করা হয়ে গেছে, সেখান থেকে যা পাওয়ার পাওয়া হয়ে গেছে, আর গান্ধীকে প্রয়োজন নেই। নাও ইট ইজ এ নুইসেন্স। বরং এরকম একটা লোক বেঁচে থাকলে কখন কি মুখ ফসকে বলে ফেলবে, কখন কি চক্রান্ত করেছে, ব্রিটিশের সঙ্গে কিভাবে এজেন্সিগিরি করেছে, নেহরুকে কিভাবে সে সাহায্য করেছে, কিভাবে সুভাষ বোসকে ক্ষতি করেছে, কিভাবে জিন্নাকে সে কংগ্রেস থেকে তাড়িয়েছে, কিভাবে সুভাষ বোস কংগ্রেস থেকে তাড়িয়েছে, এই তথ্যগুলো, ব্রিটিশের সঙ্গে কি কি কনস্পিরেসি করেছিল, সবগুলো বেরিয়ে যাবে। সুতরাং এই লোকটাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। তাই নাথুরাম গডসেকে কুইক সরিয়ে ফেলা হলো পৃথিবী থেকে। না, গান্ধী মার্ডারের রিয়েল প্লটটা কেউ কখনো বুঝতে না পারে। এখানেও তাই, কি টিএমসিপি, পশ্চিমবঙ্গ সরকার, কি বিভিন্ন লোক চাইছে কি শীঘ্রই ফাঁসি দেওয়া হোক, তাহলে একদম পুরো কেসটাকে বাড়ি করে দেওয়া হবে। শুভরাত্রি। আর কিছু বলবো না আজকে। আমি একদিন বসবো, নেতাজির স্পিচ যেগুলো উনি বার্মা থেকে যেগুলো দিয়েছিলেন, যেগুলো আমি মনে করি নতুন যে ডেভেলপমেন্ট হচ্ছে বার্মা ফ্রন্টে, আরাকান ফ্রন্টে, এই ফ্রন্টের এই প্রেক্ষাপটে এখনো নেতাজির সেই সময়কার রেডিও স্পিচগুলো বা প্যারেডের স্পিচগুলোকে সেইখান থেকে কিছু লাইন পড়ে দেখাবো এখনো কত রিলেভেন্ট বিশ্ব পরিস্থিতির বিশ্লেষণে বা ওয়ার্ল্ড পাওয়ার্সদের রিওরিয়েন্টেশনে। আমি একদিন বসবো, সেটা অভিজিৎ ভট্টাচার্য মাতৃভাষায় দখল না থাকলে অন্য ভাষায় ঘোরা তো সম্ভব না। নমস্কার, নিরঞ্জন দত্ত, অ্যাবসলিউটলি রাইট। আমি প্রাইমারি স্কুল টিচার। আপনাকে আপনি যা বললেন 200%। আমি অনেক তথ্য জানতাম না বা অনেকে বলেছে কিন্তু কানে এসছে, আমি কিন্তু এবারে স্পটে গিয়ে জিনিসগুলো দেখলাম একদম। অডিবল, থ্যাংক ইউ।
শুভরাত্রি।